আমার সাথে ওর ঠিক যায় না। ও আস্ত একটা বাচ্চা। আমি কবে জানি ওকে মেরেই দিই। সো ডিভোর্স ইজ বেটার। শুদ্ধ ইরফান গাড়ি থেকে বেশি দূরে না দাঁড়ানোয় মায়েরা ইরফান আর শুদ্ধর প্রতিটি কথা শুনতে পায়। এতক্ষণ মাথা ব্যথায় চোখ থেকে পানি পড়লেও এবার হৃদয়ের ক্ষতে যেন চোখের পানি শুকিয়ে গেল। কান্না থেমে যায় মায়েরার। ডান হাতে তুলে নিজের ঠোঁটে একবার হাত বুলোয়। ছেলেদের কাছে মেয়েদের এই শরীরটাই সব। ছোট্ট মেয়েটা কেমন যেন বড়দের মতো কষ্ট পায়। চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে কোলের উপরে পড়ে। দু হাতে চোখ মুছে নেয়। কষ্ট পাওয়ার কি আছে? লোকটা তো বিয়ের দিন থেকেই তাকে মানে না। আজ মুক্তি চাইছে, এটাই তো স্বাভাবিক। মাথা ব্যথায় যেন মাথা ছিঁড়ে যাবে। তবু বহু কষ্টে মায়েরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়, পিছু ফিরে তাকায় না। ঢুলতে ঢুলতে ধীর পায়ে হেঁটে সামনে এগোয়। একটা সিএনজি দাঁড় করিয়ে তাতে উঠে বসে। ঘাড়ের সাথেই ছোট ব্যাগটা আছে, তাতে টাকা। তাই আর কিছু ভাবল না। সিএনজির এক কোনায় বসে মাথা লাগিয়ে চোখ বুঝল। বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়ায়। বিড়বিড় করে, বাবা, মা, তোমরা আমায় তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? ইরফান শুদ্ধর থেকে সিগারেট নেয়। দুটো সিগারেট পুড়িয়ে কি যেন ভেবে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে আছে। সত্যি বলতে ইরফানের হঠাৎ এমন কথায় তার নিজেরই খারাপ লাগছে। যদি সত্যি ইরফান এমনটা করে তবে শুদ্ধ তার সম্মানিত মামাকে ইরফানের বাবাকে 4টে কথা শুনিয়েই ছাড়বে। শুদ্ধর খারাপ লাগে মেয়েটার জন্য। ওইটুকু একটা মেয়ে, একে তো বয়স না হতেই বিয়ে হয়ে গিয়েছে, আরেক ডিভোর্স হয়ে যাবে। ইরফান গাড়ির ডোর খুলে ভেতরে মায়রাকে না দেখে ভ্রু কুঁচকে তাকালো। ব্যাক সিটে চেক করেও মায়রাকে না দেখে অবাক হয়। এখানেই তো বসেছিল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকায়, কোথাও নেই। ইরফান ঠোক গিলল। গাড়ির ডোর শব্দ করে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। চোখ ঘোরায়, মায়রার ছায়াও নেই। ইরফানের গলা শুকিয়ে আসে। পায়ের গতি বাড়িয়ে শুদ্ধর কাছে এসে শুদ্ধর কলার ধরে বলে, ও কোথায়? শুদ্ধ ভ্রু কুঁচকে তাকালো। অসহায় কণ্ঠে বলে, তোর ও হারালে শুধু আমার কাছে আসিস কেন? আমার ভেতরে বাইরে সবখানে আমার হবু বউ। তুই চাইলে আমাকে উইদাউট ড্রেস চেক করে দেখতে পারিস। আমার কোথাও তোর ও নেই। ইরফান রেগে তাদের দাঁত চেপে বলে, তুই ওপাশে দাঁড়িয়েছিলি আমি এই পাশে আসার পর। বল ও কোথায়? শুদ্ধ হা করে তাকালো। সে একটু দাঁড়িয়েও থাকতে পারবে না। ছোট চোখ ছোট ছোট করে বলল, ডিভোর্সই তো দিবি? ওর চিন্তা ঝেড়ে ফেল। আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে করে দিব। এখন থেকে সেই নায়ক ওর চিন্তা করবে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। ফায়াজ ইনায়াকে ফারহার সাথে গাড়িতে বসিয়ে রেখে এসেছে। এদিকে ইরফানের গাড়ি দাঁড় করানো দেখতে পেয়েই মূলত আসলো। ইরফানকে খালি গায়ের সাথে শুদ্ধকে এভাবে বলতে শুনে অবাক হয়ে গেল। কি হয়েছে? শুদ্ধ পেছনে তাকিয়ে বলে, ইরফান ওর বউকে ডিভোর্স দিয়ে দিবে, বুঝলি? কিন্তু সেই বউয়ের জন্য তো ওর পরাণ পড়ছে জঘন্যভাবে। জটিল ইকুয়েশন। ইরফান দু হাতে মাথার চুল টেনে আবারও এদিক ওদিক চোখের মনি ঘোরায়। শুকনো ঢোক গিলছে বারবার। সীমান্তের ওখানে গিয়েও মেয়েটা গাড়ি থেকে বেরিয়েছিল একা একা, আবারও বেরিয়েছে। ভাবতে এর আগে গাড়ির চাকায় একটা জোরে লাথি বসায়। বিড়বিড় করে, স্টুপিড, আই উইল কিল ইউ। যদি খারাপ কারো হাতে পড়ে যায়। ভাবতে ইরফানের চোখে মুখে ভীতি জড়ো হয়, রাগ চেপে যায়। দু হাতে মাথার চুল টেনে হঠাৎই চিৎকার করে বলে, ওকে এনে দে প্লিজ। শুদ্ধ আর ফায়াজ অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। ইরফানের কণ্ঠ কাঁপছিল। আর প্লিজ শব্দটা, তাও ইরফান, নট পসিবল। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে গম্ভীর গলায় বলে, কোথায় যাচ্ছ? মায়রা উত্তর করল না। ইরফানের পাশ কাটিয়ে দু পা এগোয়। ইরফান ডান হাত পেছনে নিয়ে মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কোথায় যাচ্ছ? মায়রার চোখ জোড়ায় পানির কণা। তার মাথা নিচু। সেভাবেই হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান হাতের বাঁধন আরো শক্ত করে ধরে। বা হাতে মায়রার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ডান হাতে মায়রার থুতনি উঁচু করে প্রশ্ন করে, স্টুপিড গার্ল, কিছু জিজ্ঞেস করেছি আমি। মায়রা কিচ্ছু বলে না, উল্টো নিজেকে ছাড়িয়ে নিতে চায়, ছটফট করে। ইরফানের রাগ যেন তরতর করে বেড়ে গেল। গতকাল রাতে একা বাসায় ফিরেছে। সেই রাগ যেন আবারও জেগে উঠল আজ আবার একা বাইরে বেরোতে দেখে। কোনো কথা না বলে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ছটফটায়, তবে কথা বলে না। ইরফান শক্ত মুখাবয়বে ভেতরে যায়। ডাইনিংয়ে তারেক নেওয়াজ, রুমা নেওয়াজ, সাথে রীতা। মাত্র ঘর থেকে আসলো তারা।
ইরফানের কোলে মায়রাকে দেখে তিনজনের চোখে মুখে বিস্ময় ভর করে। তারেক নেওয়াজ অবাক অবাক হয়ে বলে, মায়েরাকে কোথায় নিয়ে যাচ্ছ? মায়রা তারেক নেওয়াজের গলা পেয়ে শান্ত হয়ে গেল। ইরফানের বুকে মুখ ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রুমা নেওয়াজ ভয় পায়। গতকাল ইরফান মায়রাকে মেরেছে, এটা তার স্বামীকে বলেনি। এখন ইরফান আবার কোনো কারণে রেগেছে কিনা, আবার যদি মারে, অতপর বলে, ইরফান, ওকে নামিয়ে দাও, কিছু বলো না। ইরফান শুনল না কারো কথা। তারেক নেওয়াজ ভ্রু কুচকে তাকালো। মায়রার পরনে বোরখা, আর মেয়েটাও কেমন যেন শান্ত হয়ে আছে। কিছু একটা ভেবে চুপ থাকলেন। সাথে রুমা নেওয়াজকেও থামতে বললেন। তারেক নেওয়াজ অভিজ্ঞ চোখে মায়রার ইরফানের প্রস্থান দেখল। রুমা নেওয়াজ তার স্বামীর দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলে। তারেক নেওয়াজ সোফায় বসে চেয়ারে কাপে চুমুক দেয়। কিছু জল্পনা কল্পনা করে বলে, মারলে এখানেই মারতো, ঘরে নিয়ে যেত না। একটু থেমে আবারও বলে, তোমার ছেলে মায়েরাকে কেন এনেছে জানো? কেন এসেছো? মায়েরার অ্যাজমা, এই জন্য ওর ফ্রেন্ড সীমান্তের কাছে নিয়ে গিয়েছিল। শুদ্ধর কাছে কল করেছিলাম। রুমা নেওয়াজ বিস্ময় নিয়ে তাকালো তার স্বামীর পানে। মুখ ফুসকে বলে দেয়, কিন্তু কালকে যে ইরফান মায়েরাকে আবার মারলো। কথাটা শুনে তারেক নেওয়াজ অবাক হয়ে তাকায়। রুমা নেওয়াজ নিজেও কথাটা বলে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজ বসা থেকে উঠে দাঁড়ালেন। হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে। রুমা নেওয়াজ কপালে চাপড়ায়। কি দরকার ছিল বলার? অসহায় চোখে স্বামীর পিছু পিছু যায় আর ডাকে, কিছু বলো না, দাঁড়াও। ইরফান দ্রুত পায়ে তার ঘরে গিয়ে ঘরের দরজা লক করে দেয়। মায়রাকে নামিয়ে দিয়ে টান দিয়ে হিজাব খুলে ছুঁড়ে ফেলে। জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রার মুখবয়ব জুড়ে ভীতি, চোখ থেকে পানি গড়ায়। তারেক নেওয়াজ রেগে গটগট পায়ে ইরফানের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। অনবরত দরজায় থাপ্পড় দিয়ে ডাকে, ইরফান, দরজা খোলো, মায়েরাকে বের করে দাও। দরজার বাইরে বাবার ডাকে ইরফানের মাথা যেন আরও দাউ দাউ করে জ্বলতে লাগলো। চিৎকার করে বলে, বাবা এখান থেকে যাও, আমায় রাগিও না। তারেক নেওয়াজ রেগে বলে, খবরদার, মায়েরাকে মারবে না, আমি বলছি দরজা খোলো। ইরফান দু হাতে মাথার চুল টেনে বলে, আমার ওয়াইফকে আমি মারবো, কাটবো, সময় মতো আদরও করবো, যা ইচ্ছা করব। তুমি যাও এখান থেকে। তারেক নেওয়াজ ছেলের কথায় থতমত খেয়ে যায়। পাশ থেকে রুমা নেওয়াজ তার স্বামীর হাত টেনে দিয়ে যেতে যেতে বলে, এসো, তুমিই তো বললে ইরফানের কর্মকাণ্ড, এখন নিজেই বাচ্চাদের মতন আচরণ করছো কেন? তারেক নেওয়াজ রেগে বলে, তাই বলে মেয়েটাকে মারবে? এই ছেলে কবে মানুষ হবে? রুমা নেওয়াজ কিছু বলল না, দীর্ঘশ্বাস ফেলল। এদিকে ইরফান হঠাৎই তার ডান হাতে শক্ত করে মায়রার গাল চেপে চিৎকার করে বলে, এই পুচকি মেয়ে, এত সাহস কোথায় পেয়েছো? আনসাবি, একা একা কোথায় যাচ্ছিলে? মায়রা কথা বলে না। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, স্পিক আপ। রেডি হয়েছো কেন বলো? ইরফানের শক্ত কথায় মায়রা কেঁপে ওঠে, তবুও কোনো কথা বলে না। মায়রাকে চুপ থাকতে দেখে ইরফান রেগে মায়রার গালে থাপ্পড় মারতে গিয়ে থেমে যায়। বাম গালের স্পট এখনও জলজল করছে। মায়রা চোখ বুজে, বন্ধ চোখের পাতা বেয়ে ঝপঝপ করে পানির কণা বেয়ে পড়ে। ইরফান মায়রার মুখ পানে চেয়ে মায়রার গাল ছেড়ে দেয়, বা হাত নামিয়ে নেয়, যেটা থাপ্পড় মারতে উঠিয়েছিল। অবাক হয় মায়রাকে কথা বলতে না দেখে। ঢোক গেলে দু হাতের আঁচলায় মায়রার দুগাল নিয়ে নরম গলায় জিজ্ঞেস করে, কাঁদছো কেন? মায়রা কিচ্ছু বলে না, নীরবে অশ্রু ঝরায় চোখ থেকে। ইরফান মায়রার পুরো মুখ অবলোকন করে। কান্নার দাপটে পুরো মুখ কেমন লাল হয়ে আছে। আবারও নরম গলায় জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিলে? মায়রা এবারেও কথা বলে না। ইরফান রেগে যাচ্ছে, ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে সামলে ধমকে বলে, স্টুপিড, কথা বলো, রাগিও না আমায়। মায়রা তবুও কথা বলে না। ইরফান এদিক ওদিক পায়চারি করে রাগের দরজায় লাথি বসায় একটা। মায়রা কেঁপে ওঠে, মাথা নিচু করে থাকে। ইরফান দু হাতে মাথার চুল টেনে ধরে, এরপর মাথা তুলে মায়রার দিকে তাকায়। গায়ে বোরখা জড়ানো, মাথার চুল এলোমেলো হয়ে আছে, চোখ মুখের অবস্থা কেঁদে কেটে খারাপ হয়ে গিয়েছে। ইরফান এগিয়ে এসে মায়রার কোমরে বা হাতে জড়িয়ে নিজের সাথে চেপে খসখসের ডান হাত মায়রার নরম গালে রেখে মৃদুস্বরে বলে, সব সময় আমার রাগ বাড়িয়ে দাও কেন? কখনো কমিয়েও তো দিতে পারো। ইরফানের কণ্ঠ অতি নরম। মায়রা পিটপিট করে চোখ মিলে তাকালো। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে।
মায়েরা হঠাৎই ইরফানকে দু হাতে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে, আমি আমার গ্রামে যাব, থাকবো না এখানে আমি। ইরফানকে তো তার থেকে এক চুল সরাতে পারলই না, উল্টে ইরফান রেগে মায়রাকে আরও শক্তি খাটিয়ে নিজের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? একা একা যাচ্ছিলে? কোনো আইডিয়া আছে একা একা বাসে গেলে কি অবস্থা হতো তোমার? তো কার সাথে যাব? আমায় রেখে আসার মানুষ নেই, ছাড়ুন আমায়, আমি একাই যাব। ইরফান স্তম্ভিত হয়ে তাকায় মায়রার দিকে। মায়রাকে ছেড়ে দু হাতে মায়রার চোখের পানি মুছে বলে, স্টপ ক্রাইং, আমি রেখে আসবো। একটু আগেই তো বললেন আমাকে নিয়ে যেতে পারবেন না। ইরফান ভ্রু কুচকে বলে, এখন বলছি নিয়ে যাব। মায়রা তার গাল থেকে ইরফানের হাত ঝাড়া দিয়ে বলে, যাব না আমি আপনার সাথে, আমি একাই যাব। ইরফান চোখ গরম করে তাকায় মায়রার পানে, দু হাতে মায়রাকে শক্ত করে চেপে বলে, আমি বলেছি মানে আমার সাথেই যাবে। ইউ আর এ ভেরি ডেঞ্জারাস গার্ল। তাই চেয়েছিলাম একা থাকো, বাট তুমি তো একটা স্টুপিড। মায়রা ইরফানের হাত ধরে টেনে ছাড়াতে চায়, তবে ইরফানের থেকে নিজেকে ছাড়াতে পারে না। রেগে বলে, যাকে ডিভোর্স দেবেন তার আশেপাশে থাকছেন কেন? এত ভাবতে হবে না, ছাড়ুন বলছি। কথাগুলো বলতে বলতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান অবাক হয়ে বলে, হোয়াট? কাকে ডিভোর্স দিব? মায়রা বিরক্ত হয়, এতটাই ভ্যালুলেস সে। এই লোকটার এটাও মনে নেই যে তাকে সে ডিভোর্স দিতে চায়। মায়রা বিরক্তি কণ্ঠে বলে, আপনি আমাকে ডিভোর্স দেবেন? কথাটা বলার সাথে সাথে ইরফান ডান হাতে মায়রার গাল চেপে রাগান্বিত স্বরে বলে। কে বলেছে এটা? মায়রা ব্যথা পায়, ইরফানের হাত সরাতে চায়, তবে পারে না। ওভাবেই বলে, আপনি নিজেই বলেছেন, ছাড়ুন আমায়। ইরফান মায়রার চেপে ধরা গালে রাখা হাত শিথিল করে, গম্ভীর গলায় বলে, তুমি কি চাও? মায়রা অবাক হয় ইরফানের কথায়। এই লোকটার হয়েছে কি? কেমন করে যেন কথা বলছে। ভাবনা রেখে রেগে বলে, কি চাই মানে? ডিভোর্স চাই। আপনার মতো হার্টলেস মানুষের সাথে কেউ থাকতে চাইবে না। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইহো জীবনে পাবে না। হার্টলেস মানুষের সাথেই থাকতে হবে। দিবা স্বপ্ন দেখা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো স্টুপিড। এসব ফালতু চিন্তা মাথায় কে ঢুকিয়েছে? অল্প বয়সে পেকে গেলে যা হয়, পুচকি মেয়ে। 10 লাইন বেশি বোঝা পাবলিক হলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। কথাটা বলে মায়রার চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বলে, ডোন্ট ক্রাই, বিকেলে রেখে আসবো। বাইরে এক পা রেখেছো তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মায়রা ফুপিয়ে কাঁদে, মাথা নিচু তার। ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়রা কিছু বলে না। ইরফান মায়রাকে কোলে তুলে বেডে বসিয়ে দেয়। মায়রা রেগে ইরফানকে ধাক্কা দেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। হঠাৎই মায়রাকে সাপটে ধরে শুয়ে পড়ে, কানের কাছে ফিসফিসিয়ে বলে, জ্বালিও না। কথাটা বলে মায়রার মাথায় গাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। মায়রা কেঁপে ওঠে, কান্নামাখা গলায় বলে, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান চোখ মেলল মায়রার দিকে তাকায়। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ডান হাতে মায়রার মুখ মুছে দিয়ে বলে, ডোন্ট ক্রাই, ঘুমাও। মায়রার কান্না ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে আছে। ঘুমাও মানে? মনে হচ্ছে এসে ছোট বাচ্চা কাঁদছে বলে তাকে ঘুম পাড়াচ্ছে। মোচড়ামোচড়ি করতে করতে বলে, আমায় ছাড়ুন বলছি, আমি গ্রামে যাব, ঘুমাবো না আমি। ইরফান শুনল না মায়রার কথা। শক্ত করে মায়রাকে নিজের সাথে ধরে চোখ বুজে রইল। মায়রার আরও কান্না পাচ্ছে। এলো কেমন সাপের মতো পেঁচিয়ে ধরেছে কেন তাকে। বা হাতে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, দম বন্ধ লাগছে। ইরফান চোখ মেলে তাকায়, গম্ভীর গলায় বলে, বমি করতে চাইছো? মায়রা চোখ বড় বড় করে তাকায়। গতকালকের কথা মনে পড়তে ঢোক গিলল। দ্রুত চোখ বুজে মাথা নামিয়ে নেয়। ফলস্বরূপ ইরফানের বুকে তার মুখ ঠেকে। ইরফান মায়রাকে দেখে ঠোঁট বাঁকিয়ে একটু হেসে চোখ বুজে নেয়। মায়রার ঘাড়ে ইরফানের গরম নিঃশ্বাস পড়ছে। মেয়েটা কেমন হাঁসফাঁস করে, মিনমিন করে বলে, দূরে সরুন। ইরফান চোখ বুজে গম্ভীর গলায় বলে, নো, আই উইল স্লিপ নাও, ডোন্ট ডিস্টার্ব মি। আপনি ঘুমান, আমি ঘুমাবো না। আমায় এভাবে ধরে রেখেছেন কেন? ইরফান বিরক্ত চোখে তাকায় মায়রার দিকে, রেগে বলে, বিকজ ইউ আর এ মাঙ্কি। ছেড়ে দিলে বাদরামি স্টার্ট হবে, সো ডোন্ট শাউট। 1 আওয়ার ঘুমাবো, দেন অফিস যাব। আর একবার ডিস্টার্ব করেছো তো বমি করলেও এটা খাবো। লাস্ট কথাটা মায়রার গোলাপি ঠোঁটে দৃষ্টি রেখেই বলে। মায়রা ইরফানের দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয়।
হঠাৎই ইরফানকে তার একদম মুখের সামনে দেখে বাঁ হাতে নিজের ঠোঁট চেপে ভীত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার চোখের দিকে তাকালো, মৃদু স্বরে ঠান্ডা গলায় বলে, কিছু করবো না, ডিস্টার্ব করো না। কথাটা বলে চোখ বুজে নেয়। মায়রা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে, মিনমিন করে বলে, আমার গরম লাগছে। ইরফান বিরক্ত হয়ে মায়রাকে আরো শক্ত হাতে চেপে দাঁতে দাঁত খিচে বলে, স্টুপিড, আমায় না জ্বালালে তুমি শান্তি পাও না। মায়রা চোখ পিটপিট করে তাকায়। ইরফান মায়রাকে ছেড়ে উঠে দাঁড়ায়, টেবিলের ওপর থেকে এসির রিমোট নিয়ে পাওয়ার একদম লো করে দেয়। মায়রা ছাড়া পেয়ে দ্রুত বিছানা থেকে নামতে গেলে ইরফান ঝড়ের বেগে এসে মায়রাকে বিছানার সাথে চেপে ধরে, রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে বাদরামি অফ করো। মায়রা অবুঝ গলায় বলে, আপনার সাথে থাকলে আমার গরম লাগছে, আমি কোথাও যাব না, প্লিজ ছেড়ে দিন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে মায়রাকে জড়িয়ে চোখ বুঝল, মৃদু স্বরে বলল, আর লাগবে না। 5 মিনিটের মাথায় ঠান্ডায় মায়রার শরীর কাঁপন ধরে, নিজেকে গুটিয়ে নিতে যায়, ইরফানের দিকে চেপে যায়। ইরফানের চোখ লেগে এসেছে। ঘুমের মাঝে মায়রাকে দু হাতে আর একটু টেনে নিল নিজের দিকে। মায়রার কান্না পাচ্ছে, মনে হচ্ছে বরফ পড়ছে। তার তো দিনে ঘুমানোর অভ্যাস নেই, এখন ঘুমও আসছে না। মাথা তুলতে নিলে ইরফানের চোয়ালের সাথে জোরে ধাক্কা লাগে মায়রার মাথায়। ইরফানের যা একটু চোখ লেগেছিল ছুটে গিয়েছে মুহূর্তেই। মায়রাকে ছেড়ে চিত হয়ে শয়। কাঁচা ঘুম তো ভেঙেছে, কিন্তু রাগ মাথাছাড়া দিয়ে উঠছে। বিরক্তিতে কপালে অসংখ্য ভাঁজ ফেলে, ডান হাত তুলে চোখের উপর রাখে। ইরফান ছেড়ে দেওয়ায় মায়রার যেন আরও ঠান্ডা লাগছে। মায়রা ইরফানের দিকে চেপে গিয়ে মিনমিন করে বলে, আমার ঠান্ডা লাগছে। ইরফান মুখ বুজে রাগ গিলতে চাইছিল, তা আর হলো না। ঝট করে চোখ মেলে শোয়া থেকে উঠে বসে, টান মেরে মায়রাকে তুলে রাগান্বিত স্বরে বলে, হোয়াটস ইউর প্রবলেম? তুমি ঠিক করে নিয়েছো, আমাকে শান্তি দিবে না? মায়রা ভয় পেয়ে যায়, অনবরত ঢোক গিলে। ইরফান মায়রাকে টেনে বেড থেকে নামায়, হাত ধরে টেনে দরজার বাইরে মায়রাকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলে, আমার সামনে আরেকবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। আই ওয়াজ রাইট, ডিভোর্স ইজ বেটার। কথাটা বলে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়রা তবদা খেয়ে চেয়ে থাকে। ইরফানের লাস্ট কথাটায় চোখ ভিজল, বিড়বিড় করল। পাষাণ লোক। নিজের দিকে খেয়াল করলে দেখলো হিজাব নেই। হিজাব তো ভিতরে, এখন কি করবে? মাথার চুল ভাগ করে দুপাশে আনে। এগিয়ে গিয়ে নিজে নজর করলে দেখলো ডাইনিংয়ে কেউ নেই। এমনিতেও বাসায় কেউ নেই, মূলত তারেক নেওয়াজ ডাইনিংয়ে কিনা এটাই দেখলো। দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। সিঁড়িতে তার পার্স পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয়। এরপর এক দৌড়ে তার ঘরে যায়, দরজা আটকে চুলগুলো বেঁধে নেয়। দেয়াল ঘড়িতে দেখলো 8:30 বাজে। দীর্ঘশ্বাস ফেলে আরেকটা হিজাব বের করে মাথায় বেঁধে নেয়। এরপর পার্স হাতে নিয়ে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ডিভোর্স ইজ বেটার কথাটা ভেবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তা মুছে নেয়, পায়ের গতি বাড়ায়। মেইন গেটে রহমত চাচা মায়রাকে একা দেখে অবাক হলো, কিন্তু যে কিছু জিজ্ঞেস করলো না। মায়রা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছে এক কোনায়। কেমন যেন ভয় ভয় লাগছে। এর আগে কখনো এইভাবে একা বের হয়নি। ইরফানের কথায় রাগে দুঃখে কষ্টে বেরিয়েছে। ওই লোকটাকে খুন করতে ইচ্ছে করে, ভাববে না তার কথা। কিছুক্ষণ পর একটা বাস এসে থামলো। মায়রা উঠে পড়ে সে বাসে, তার নির্দিষ্ট সিটে বসে পড়ে জানালার কাছে। বাস ভর্তি মানুষ। মায়রা ভয় পাচ্ছে। সে তো গ্রামের মেয়ে, শহরে এভাবে একা একা চলাচল করেনি কখনো। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরে আসে। আজ উঠতে উঠতে লেট হয়েছে। গতকাল মায়রা ঘুমিয়ে যাওয়ায় আর কথা হয়নি। গতকাল কি হয়েছিল, কেন একা একা বাড়ি চলে আসলো, সেসব নিয়ে কথা বলবে। কিন্তু মায়রার ঘরে এসে মায়রাকে দেখতে না পেয়ে ভ্রু কুচকালো। ভাবলো ওয়াশরুমে গিয়েছে, তাই বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করল মায়রার বের হওয়ার। কিন্তু অনেকক্ষণ পরেও যখন দেখলো মায়রার খবর নেই, তখন এগিয়ে গিয়ে ওয়াশরুমে চেক করলে কাউকে দেখতে পায় না। বেলকনি চেক করে, কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইরফানের ঘরে। ইনায়া অবাক হলো। মায়রা ভাইয়ার ঘরে কি করে? তার ভাইয়া বাসায় আছে নাকি তা জানে না। কি মনে করে সিঁড়ি বেয়ে উপরে যায় ইরফানের ঘরের দিকে। দরজা ঠেললে আপনা আপনি দরজা খুলে যায়। ঘরের লাইট জ্বালিয়ে দেখলো ভেতরে কেউ নেই। গিয়েছে কোথায় এরা? ঘর থেকে বেরিয়ে ছাদে যায় মায়রাকে খুঁজতে। ছাদেও না পেয়ে হতাশ হয়ে ফিরে এসে তার মাকে বলে। রুমা নেওয়াজ অবাক হয়, ইরফান যে তখন মেয়েটাকে ঘরে নিয়ে গেল। ইরফান কি মায়রাকে গ্রামে রাখতে গিয়েছে? তবে
রুমা নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে, কিন্তু ইরফানকে ফোনে পায় না। মায়েরার নাম্বারে কল করে, তাকেও পায় না। উপায় না পেয়ে দ্রুত তারেক নেওয়াজের নাম্বারে কল করেন। কাউকেই কলে না পেয়ে হতাশ হলেন। ইরফান অফিসের উদ্দেশ্যে বের হয়েছে, আর তারেক নেওয়াজ অফিসের কাজে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছে। তবে মায়েরা গেল কোথায়? এরপর শুদ্ধর নাম্বারে কল দিলে ব্যাপারটা জানালে শুদ্ধ জানায় দেখছে। শুদ্ধ কল কেটে ইরফানের অফিসের উদ্দেশ্যে বের হয়। ইনায়া ঘরে গিয়ে তার ফোন চেক করে দেখে মায়েরা কল দিয়েছিল। সে ব্যাক করার আগে আবারও মায়েরার কল আসে। ইনায়া দ্রুত কল রিসিভ করে বলে, মায়েরা কোথায় তুমি? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপু আমি গ্রামে যাচ্ছি, তুমি বাবা আর মাকে একটু বলে দিবা। ইনায়া অবাক হয়ে বলে, কার সাথে যাচ্ছ? ভাইয়া তো অফিসে, বাবাও কাজে বেরিয়েছে। একাই যাচ্ছি আপু। মানে? মায়েরা তুমি একা কিভাবে যাচ্ছ? আম্মু বাবা শুনলে খুব রাগ করবে। সরি আপু, কিছু হবে না, আমি বাসে উঠে পড়েছি, পৌঁছে তোমাকে কল করব। ইনার কান থেকে রুমা নেওয়াজ ফোন কেড়ে নিয়ে রেগে বলে, তুমি একা একা কেন বের হয়েছ? রাস্তাঘাট ভালো না, জানো না? আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করো না, একা একা বেরিয়ে গিয়েছো। মায়েরা চুপচাপ শুনল। রুমা নেওয়াজ আরও অনেক কথা শোনালো ধমকে। এরপর ইনার হাতে দিয়ে বলে, পৌঁছানোর আগ পর্যন্ত একটু পর পর কল করে শুনবি ও কোথায়। তিনি ভীষণ বিরক্ত তার ছেলে আর এই অবুঝ মেয়ে মাইরাকে নিয়ে। এদের দুজনের চিন্তায় সে কবে না জানি স্ট্রোক করে। ছেলের সংসার দেখার স্বাদ তার আগেই মিটে গিয়েছে। মাঝখান থেকে এই মেয়েটার যে কি হবে কে জানে। ইরফান আবার মেরেছে কিনা মেয়েটাও কাউকে কিছু না বলে চলে গিয়েছে। মায়েরা ফোন কেটে চুপচাপ বসে রইল। ইরফানের কথা মনে পড়ল। লোকটা আসলেই আস্ত খারাপ। ভাবনার মাঝে তার পাশের সিটে কাউকে বসতে দেখে পাশ ফিরে তাকালে চিৎকার দিয়ে ওঠে। ছেলেটা থতমত খেয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আশেপাশে অনেকে তাকিয়েছে। বাসের হেল্পার এগিয়ে এসে জিজ্ঞেস করে। মায়েরা আমতা আমতা করে বলে, আমার পাশে মেয়ে দিন। হেল্পার ভ্রুকুচকে বলে। মায়েরা অসহায় চোখে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে তাকালো। সাদা শার্ট পরিহিত 26 কি 27 বছরের এক শ্যামা সুদর্শন পুরুষ মায়েরার দিকে অবাক চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে বসা থেকে দাঁড়িয়ে যায়। ছেলেটার দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনি একটা ছেলের পাশে বসুন না। ছেলেটা মায়েরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কি যেন ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটালো। মায়েরা ছেলেটাকে নিজের দিকে চেয়ে হাসতে দেখে বিব্রত বোধ করে। তাদের পাশের সিটে একজন বৃদ্ধ মহিলা, তার পাশে বয়স্ক লোক। ছেলেটি এগিয়ে গিয়ে বয়স্ক লোককে বললেও সে সিট এক্সচেঞ্জ করতে রাজি হয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছেলেটার উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ ভাইয়া। ছেলেটা সৌজন্য হেসে বলে, ওয়েলকাম। এরপর পাশের সিটে বসে পড়ে। আর মায়েরার পাশে বৃদ্ধ মহিলা। বাস স্ট্যান্ডে নেমে মায়েরা এদিক ওদিক তাকায়। পাশ থেকে মায়েরার পাশের সিটের ছেলেটা বলে, নাম কি তোমার? মায়েরা ভ্রুকুচকে ছেলেটার দিকে তাকায়। ভাবলো ছেলেটা ভালোই, নয়তো তার পাশে মেয়ের বসার ব্যবস্থা করতো না। কিন্তু অপরিচিত ছেলের সাথে ভাব জমাতে ভালো লাগলো না তার, তাই মুখ গোমরা করেই রেখেই বলল, নেই। ছেলেটা মৃদু হেসে বলে, নাসিম, ইন্টারেস্টিং নেম। ফার্স্ট টাইম শুনলাম কারো নাম নেই। মায়েরা বিরক্ত হলো। কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। ছেলেটা ভ্রুকুচকে দেখলো মায়েরাকে। সেও এগিয়ে যেতে যেতে পেছন থেকে বলে, হে বেবি ডল। এমন সম্বোধনে মায়েরা রেগে যায়। নিশ্চয় ছেলেটা ততটা ভালো না যতটা সে ভেবেছে। একা মেয়ে পেয়ে ডিস্টার্ব করছে। মায়েরা পিছু ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলে, পিছু আসলে একদম গণপিটানি খাওয়াবো বলে দিলাম। কথাটা বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ভ্যানে উঠে পড়ে। ছেলেটা মৃদু হেসে বিড়বিড় করে, কথা শুনে মনে হয় অনেক বড় হয়ে গেছিস বেবি ডল। ইন্টারেস্টিং। এরপর মায়েরার দিকে চেয়ে ছেলেটি গলা উঁচিয়ে হেসে বলে। মায়েরা চলন্ত ভ্যানে বসে ছেলেটার দিকে চোখ বড় বড় করে তাকায়। তার নাম জানলো কি করে? সে তো চেনে না এই লোককে। কেন যেন ভয় লাগলো। দ্রুত বাড়ি ফিরলেই শান্তি। শুদ্ধ ইরফানের অফিসে যাওয়ার আগে রাস্তার মাঝে ইনায়ের ফোন পায়। জানতে পারে মায়েরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুদ্ধর একটু খারাপই লাগলো। গতকালকের জন্য হয়তো মেয়েটা এমন করেছে। মেয়েটাকে দোষ দিয়েই বা কী লাভ। ইরফানকে কল করলো বেশ কয়েকবার। প্রথম কয়েকবার কেটে দিল। এরপর আর রিসিভই করলো না। কিছু একটা ভেবে ইরফানের নাম্বারে একটা মেসেজ করে মিটিমিটি হাসে। ইরফান মিটিং রুমে ছিল। ফোনে টুং করে একটা মেসেজ আসে। আলো জ্বলে ওঠে। ইরফান একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতে গিয়েও ফোন হাতে তুলে নেয়। প্রথমে মায়েরা শব্দ দেখে কথা বলার মাঝে চুপ হয়ে যাওয়ায় সবাই ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মেসেজ ওপেন করে। মায়েরা একাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে।
আমার মনে হয় মায়েরা তোকে ছেড়ে চলে গেল ভাই। আমিও উকিলের সাথে কথা বলতে যাচ্ছি ডিভোর্সের জন্য। বলছি সিনিয়র কোনো মেয়ে দেখবো তোর জন্য, রিপ্লাইটা দিয়ে যা। উকিলের সিনিয়র মেয়ে থাকলে এক মিটিংয়ে সব সলভ হয়ে যাবে। ইরফান মেসেজটা পড়ে বসা থেকে দাঁড়িয়ে যায়, রাগে ফেটে পড়ছে। হাতের মুঠোয় ফোন শক্ত হাতে চেপে ধরে ক্রোধ দমানোর চেষ্টা করে। চোখ বুজে লম্বা শ্বাস ফেলে, কাউকে কিছু না বলেই হনহন করে মিটিংয়ের মাঝখান থেকে বেরিয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে ইরফানের প্রস্থান। কেউই কিছুই বুঝলো না। অফিসের পিএ সজীব পেছন থেকে বলে, স্যার ওনারা তো চলে যাবে, ওনাদের কি বলবো? ইরফান চিৎকার করে বলে, সবগুলোকে জাহান্নামে যেতে বলো। কথাটা বলে পা থেকে বেরিয়ে যায়। সজীব ছেলেটা বোকা চোখে তাকিয়ে থাকে। এদের গতকাল সারাদিন ঘুমিয়েছে, আজ সকাল সকাল মিটিং ডেকে তবুও মাঝখান থেকে চলে গেল। ছেলেটার মাথা কাজ করে না। তাদের এত পাঞ্চুয়াল স্যারের হঠাৎ কী হলো? ইরফান গাড়ি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। চোখে মুখে ক্রোধ, সাথে খানিক দুশ্চিন্তার ছাপ। একা একা বেরিয়েছে ভেবে গাড়ি চালানোর মাঝেই ডান হাতে স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার হাত পা ভেঙে তবেই আমি দম নেব। জাস্ট ওয়েট। কোথায় তুই? গ্রামে আসলাম, দেখা করো। শুদ্ধ ওপাশ থেকে বলে, আমি তো গ্রামে নেই, তুই হঠাৎ গ্রামে? কাজিনের বিয়ে, সাথে আমার বিয়েও পাকা করতে আসলাম। তুই নাই কেন? শুক্র শনি তো গ্রামে থাকিস। এই উইকে কাজ ছিল, এই উইকে কাজ ছিল, গিয়েছিলাম, আবার কালকে বেক করেছি। নেক্সট উইকে যাব। কতদিন থাকবি? নাসিম হেসে বলে, আসি সপ্তাহখানেক। আয় তাহলে, নেক্সট উইক দেখা হচ্ছে। ইরফানকে সাথে আনিস। শুদ্ধ হেসে বলে, অলরেডি ও রওনা দিয়েছে গ্রামে, এখন ওর গ্রামে ছুটেই দিন যায়। নাসিম অবাক হয়ে বলে, হঠাৎ তো গ্রামে আসতে চাইলে না, এখন তুই নেই তবু আসছে। স্ট্রেঞ্জ। বাচ্চা বউয়ের টানে চলে যায় রে, এখানে মন টিকে না। ও ও তো বউকে মানে না? উপরে উপরে মানে না, কতবার ডিভোর্স দিয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে পুরাই আশিক। নাসিম শব্দ করে হাসলো। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে সামলে বলে, নাইস জোকস। ফান করার জায়গা পাও না, লাথি খাইলে ঠিক হবি তুই। ইরফানের নামে যে মিথ্যা ছড়াচ্ছিস, লাথি এমনি খাবি, নো টেনশন। শুদ্ধ ভোতা মুখ করে তাকালো। তার অবস্থা ওই রাখাল আর বাঘের মতো হলো। একটু মজা করে বলে তাকে এখন মিথ্যাবাদী রাখাল বানিয়ে দিচ্ছে। রেগে বলে, এক চটকানা খাবি, আমি ফান করি না। নাসিম মাছি তাড়ানোর ভঙ্গি করে বলে, খুব বিশ্বাস করলাম, যা দ্রুত গ্রামে আয়, একা একা ভালো লাগে না। তোর বিয়ে ভাঙার জন্য হলেও লাভ দিয়ে যাব। সব বিষয়ে ফান করবি না। বলে নাসিম কল কেটে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হাসলো। ইরফান কোথায়? মায়েরা দরজায় দাঁড়িয়ে মুখটা একটুখানি করে বলে, একাই এসেছি। ইরফানের ফুপি অবাক হয়ে বলেন, গিয়া মানে একা এসেছিস এখানে? তুই পাগল? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো? মায়েরা মন খারাপ করে বলে, হবে না গো আম্মা জান, এত টেনশন করো কেন? আমাকে একটু বড় হতে দাও। ট্রিনা বেগম রেগে বলে, এইসব ছেলে মানুষ একদম করবি না, এত বড় হতে কি হবে না তোকে, যেমন আছিস এই ভালো। মায়েরা মুখ ফসকে বলে, বড় না হলে তোমার ভাতিজা মানবে না তো। কথাটা বলে থতমত খেয়ে যায়। ট্রিনা বেগম রাগের মাঝেও হেসে ফেলে। এদের মধ্যে কি চলে? ভ্রু কুচকে বলে, আমার ভাতিজার জন্য বড় হতে চাইছিস? মায়েরা লজ্জা পেয়ে যায়। আমতা করে বলে, আমার বইয়ে গেছে তোমার ভাতিজা ভালো না, তার সাথে আসবো না, তাই একাই চলে এসেছি। ওনাকে আর কষ্ট করে আসতে হবে না। খেয়েছিস কিছু? মায়েরা পেটে হাত বুলিয়ে বলে, না গো আম্মা জান, খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মায়েরা কথা না বাড়িয়ে তার ঘরে যায়। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার খেয়ে নেয় আর টুকটাক কথা বলে ট্রিনা বেগমের সঙ্গে। খাবার শেষে মায়েরা চেয়ারে পা তুলে বসে বলে, আম্মা জান, মা এসেছিল আমার খোঁজ নিতে। ট্রিনা বেগমের মুখ মলিন হয়ে যায় মায়রার মুখের দিকে চেয়ে। মায়েরা উৎফুল্ল নিয়ে প্রশ্নটা করেছে। ট্রিনা বেগম মায়রার পাশে চেয়ারে বসে বলে, আমি তোর মা হতে পেরেছি। মায়েরা অবাক হয়ে তাকায় ট্রিনা বেগমের দিকে। হেসে ট্রিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, একদম পারফেক্ট। কথাটা বললেও চোখের কোণে পানির কণা চিকচিক করছে। সে বুঝেছে তার মা তার খোঁজ নিতে আসেনি,
মায়েরা মিমের সাথে দেখা করতে বেরিয়েছে। ভালো লাগছিল না বলে ত্রিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে। কই যাচ্ছিস? মিম মায়েরার কথায় হেসে বলল, বিয়ে দেখতে চল।